হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা হাসান নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন মাকসুদা খান বিনা। বিনা আপু কিন্তু পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটা আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই বিনা আপার কাছে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছি। আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে। আপনাকে খুব প্রিটি লাগছে। আপনি Thank ভালো you আছেন so তো much. আপু? হ্যাঁ, আপনাকে দেখে তো আরো ভালো আছি আমি। থ্যাংক কি ইউ, নিয়ে থ্যাংক ইউ। ব্যস্ততা যাচ্ছে আপা? আমার আমার পেজ নিয়ে ব্যস্ততা আছে আর কি। হুম। আমার হচ্ছে আপনার উদ্যোগের নাম কি? উদ্যোগের নাম হচ্ছে এবি কালেকশন। এবি এবি কালেকশন। কালেকশন, জি। নামটা কি আপনারই দেয়া? নামটা আমার দেওয়া হচ্ছে, নামটার পেছনে একটা ঘটনা আছে। সেটা হচ্ছে আচ্ছা। নামের প্রথম অক্ষর হচ্ছে আমার হাজবেন্ডের নাম হচ্ছে এদি আর ছেলেদের নাম এদি। আর আমার নাম আমার বিনা। বিনার বি এবি কালেকশনটা এভাবে করে আচ্ছা, দেওয়া খুব হয়েছে। সুন্দর নাম। আর মানে উচ্চারণ করাও এত করা সহজ। সোজা, মানে এবি কালেকশন মানে খুবই ইজি। যে মানে কেউ আপনার ফার্স্ট দুটো লেটার আর কি, হ্যাঁ প্রথম দুটো হ্যাঁ লেটার হ্যাঁ, আর কি। এটা আমার ভালো লাগলো নামটা। একটু আমার কাছে অন্যরকমই থ্যাংক ইউ লাগলো। আপু। এটা নিশ্চয়ই আপনি দিয়েছেন নামটা? জি জি জি, আমি আচ্ছা, তো দিয়েছি। কত বছর ধরে বিজনেসের সাথে আমি আছেন? আচ্ছা, মূলত এমনিতে আমি 2015 সাল থেকে এই বিজনেসে আছি। হুম শুরুতে আমার ছিল একটা শোরুম। হুম শোরুমটা দিয়েছিলাম, কিন্তু শোরুমে আসলে আসলে খুব বেশি হচ্ছিল না, লস হচ্ছিল। হুম। তারপর থেকে বাসায় রাখলাম, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আমি যুক্ত হয়েছি 2020 সাল থেকে। আচ্ছা আচ্ছা। 2020 সাল নতুন করে একদমই নতুন একটা নাম নিয়ে, আগে একটা অন্য নাম ছিল, তো নতুন একটা নাম নিয়ে আমি শুরু করলাম। তারপরে নতুন বলতে এবি কালেকশন? এবি কালেকশন নাম দিয়ে আর কি। আচ্ছা। আর আগে ছিল অন্য একটা নামে, হুম হুম। কিন্তু ওইখানে অনলাইন একটা নাম শুধু ছিল, কিন্তু সেখানে কোনো অত বেশি মানে অ্যাক্টিভিটি ছিল না, কার্যক্রম গুলো অ্যাক্টিভিটি তেমন ছিল না, হ্যাঁ, কার্যক্রম কোনো অ্যাক্টিভিটি কিছু ছিল ছিল না। না। হ্যাঁ, কিন্তু পরে 2020 সালে আমি এই নতুন করে পেজ খুলে অনলাইন প্ল্যাটফর্ম একদম পুরোপুরি হুম হুম শুরু করলাম। আর আমি ওভাবে করে সময় হয় না, সময় সুযোগ হয় না। সপ্তাহে একটা করে লাইভ আমার হুম হুম হুম। ড্রেসের যত নতুন ড্রেস আপনি লাইভ করেন আমি নাকি নিজেই মডেল লাইভ করি। নেন? না, আচ্ছা। অন্যদেরকে মডেল দিয়ে আসলে আমি পোষাতে পারবো না। আমি হলাম ছোটখাটো উদ্যোক্তা, হুম হুম। তো সে কারণে নিজেরটা নিজেই করি। আর নিজেরটা যেভাবে নিজে সুন্দর করে বলতে বলতে পারবেন পারবো। বিশদ ভাবে, হুম, ওইভাবে আরেকজনকে বোঝাতে বোঝাতে কিন্তু অনেকটা হ্যাঁ, বোঝাতে বোঝাতে সময় পে চলে যায়। করতে হয়। ওইটা আমাদের জন্য কিন্তু এফোর্ড করা অ্যাফোর্ড সবার করা পক্ষে সম্ভব পসিবল হয় হয় না, না। আমার হ্যাঁ। পক্ষে তো না। হুম হুম। সেই তো উদ্যোক্তার শুরুটা এভাবেই ছিল জি জি। আপনার। তারপর আস্তে আস্তে কি কি কাজ আস্তে করছেন? আস্তে আস্তে আমি তো প্রথমে শুরু করেছিলাম আসলে মেয়েদের পোশাক নিয়ে। হুম তারপর কয়েকদিন হিজাব নিয়েও কাজ করলাম। তো হুম হিজাবে তেমন একটা সাড়া পেলাম না, দেখি অনেকেই করে। আর হিজাবের কালেকশনও ভ্যারাইটিস লাগে, তো হিজাবটা ওভাবে করে তেমন একটা হলো না দেখে হুম আমি ওটা মোটামুটি কয়েকটা এনে একবারই 1 লট বা 2 লট আনার পর স্টপ রেখেছি। হুম আপনি মেয়েদের ক্রপ টপ ব্লাউজ হুম আমার কাছে পাবেন, তারপরে হচ্ছে বিছানার চাদর, হুম আর হচ্ছে শীতের শাল, মেয়েদের শীতের শাল, আর হচ্ছে কিছুদিন ছেলেদের পাঞ্জাবি নিয়ে কাজ করেছে, সেটাও খুব একটা সাড়া ফেলেনি। সেখানে ওটাও স্টপ রাখবো আর কি আচ্ছা আপাতত। আচ্ছা। এই মানে আপনি হচ্ছে ওয়েদার মানে সিজন অনুযায়ী বিজনেসটা জি জি, করছেন, তো সিজন অনুযায়ী। ওইটাতে সেলটা বেশি হয়, জি চাহিদা জি বেশি জি, থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য চাহিদা। একটা বুদ্ধিমতীর হ্যাঁ একটা হ্যাঁ, পরিচয় আমি জি বলবো। জি। এখন তো শীত আসবে, তো আপনি তখন এখন ওই শীতের শীতের শাল, সব ক্রপ টপ এগুলো হ্যাঁ চলবে বেশ। এইগুলো কালেকশন গুলো জি আপনি জি, রাখবেন। এগুলো রাখবো। তো সেল কেমন হচ্ছে? সেল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। অনলাইন অফলাইনেও আমার সেল আছে। হুম অনলাইনেও হয়, আবার অফলাইনেও হচ্ছে সেল, এই আর কি। আলহামদুলিল্লাহ তো মোটামুটি চলে যাচ্ছে। আপনার কি রিপিট কাস্টমারই নাকি রিপিট কাস্টমার আমার বেশি? অফলাইনের ম্যাক্সিমাম রিপিট কাস্টমার, অনলাইনেও হুম তাই। আর গ্রুপ হুম তো একটা আছে, গ্রুপে আমি খতে খাঁটি গ্রুপে আছি। হুম এই গ্রুপে আমাকে অনেক, আসলে আমি বেশি এগিয়ে যাচ্ছি। আসলে হুম গ্রুপটা হুম, আমাকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য সাহায্য করতেছে। আমি করছে। এটার জন্য আসলে এই গ্রুপের অ্যাডমিন আপুর কাছে আসলে অনেক কৃতজ্ঞ। হুম সে হুম মানে বলে শেষ করা যাবে না। আমি হুম। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপুকে, কিন্তু আপুর অনেক কি, আপু চায় কাজী যে নওশীন লায়লা, কাজী নওশীন লায়লা কাজী আপু। নওশীন লায়লা, তুমি যদি আমাদেরকে এখন দেখো, আপু হুম, কিন্তু তোমার অনেক প্রশংসা করছে। এবং আপুর চলার পথে তুমি যে অ- সহায়তা করেছো উদ্যোক্তার জীবনে,
সে কিন্তু খুবই কৃতজ্ঞ এবং সে ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে চাচ্ছে না। চাচ্ছি তার না, মানে হ্যাঁ। বিষয়টা কোন পর্যায়ে আছে। হ্যাঁ, তো আসলেই। নওশীন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, এভাবেই থাকবা সবার পাশে। না, উনি মানে খুবই হেল্পফুল। আমি অনেক বড় বড় গ্রুপে ছিলাম, কিন্তু সব গ্রুপে আমি খুব বেশি কন্টিনিউ করতে পারিনি, কারণ নানান ধরনের ইয়ে থাকে, ঝামেলা থাকে, মানে যেটা নাকি আমি নিতে আর পারি না। একটু বেশি নিয়ম কানুন থাকে, বেশি আমার নিয়ম যেটা কানুন, রাইট মনে রাইট, হয় হ্যাঁ। ওগুলোর কিন্তু দরকার নেই, দরকার মানে নেই যে, এত তো দরকার এত নেই, দরকার নেই, কিন্তু ইজিও করা যায়। এই গ্রুপের নিয়ম কানুন গুলো আমার কাছে খুব ভালো। যেমন ধরেন, কোন একটা ভুল আমার হতেই পারে, যেমন ধরেন কোন একটা বিজনেস পোস্ট লিখতে হবে, কথার কথা, তো সেখানে আমি লিখলাম না, কিন্তু মডারেটররা করে কি, কমেন্টের নিচে লিখে, আপু তুমি এটা ভুল করেছো, এটা লিখে দাও, তখন আমি আবার এটাকে কারেকশন করে দিই। এগুলো ভালো লাগে। কিন্তু অন্য অনেক বড় বড় গ্রুপে আছে কি ডিক্লাইন করে দেয়, মানে ওটাকে ইয়েই করে না, আচ্ছা, ডিক্লাইন করে দেয়। মানে পার্থক্যটা কিন্তু এখানে, এই এখানে জন্য পার্থক্য। গ্রুপটা এত বড় এই হয়েছে। এই জন্য গ্রুপটাকে আমার খুব ভালো লাগে পার্সোনালি। আমি এটা কি বলবো, যেটা আমি আসলে মানে এগুলি আমি ওভাবে করে বলে কাউকে করতে চাই না আর কি, মানে এত বলার ফলো করে বলার কিছু নেই। এটা আমি নিজে নিজে মনে মনে কৃতজ্ঞ। আর এমনিতে আপু সবসময় বলি, উনিও খুব ভীষণ হেল্পফুল। আর সেল সেল মোটামুটি গ্রুপে আমার এই গ্রুপে হয়েছে, অন্য অনেক অনেক গ্রুপে থাকা সত্ত্বেও কিন্তু তারা মানে নিজেরটা সেল করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু অন্যেরটা মানে যে নিতে আচ্ছা, হবে। অনেক সময় আমরা শুনি, অনেকে অভিযোগ করে যে এত গ্রুপে কেন ইনভিটেশন আসছে, আসলে কি এই গ্রুপের প্রয়োজনীয়তা আছে নাকি নেই? জি আপু, গ্রুপের প্রয়োজনীয়তা আছে কেন, এতে করে পরিচিতি পাওয়া যায়। আমি সব গ্রুপেই কি এরকম? মোটামুটি পরিচিতিটা পাওয়া যায়। আমি আচ্ছা আচ্ছা, যতগুলো গ্রুপে আমি অ্যাড ছিলাম, সবগুলো গ্রুপের আপুরা তো কোনো না কোনো অন্যান্য অনেক গ্রুপের সাথে কিন্তু যুক্ত আছে। তো সেই আপুরা কিন্তু আমাকে, ওই যে যখন অন্য একটা গ্রুপে উনিও আছে আমিও আছি, তখন বলে যে আপু আপনাকে আমি চিনি, ওই গ্রুপ থেকে আপনাকে আমি চিনি। বা দু একটা প্রোডাক্ট নেওয়া হয়েছে, বা হয়তো বা হাই হ্যালো মেসেঞ্জারে দিয়ে টুকটাক কথাবার্তা হয়েছে, এভাবে করে কিন্তু ওনারা বলে যে আপু তোমাকে চিনি বা আপনাকে চিনি। গ্রুপের ইয়েটা হলো এটাই। কিন্তু একটা পেজ কিন্তু একটা মানে মানে আলাদা একটা, একা একা পেজের সাথে চলতে তো পারে না। একা, একা। কিন্তু গ্রুপটা গ্রুপ তো হলো সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে, হ্যাঁ, এই অনেককে জন্য নিয়ে। অনেককে নিয়ে, তো এখানে অনেক ক্রিয়েটিভিটি থাকে, অনেক পার্সন থাকে যারা অনেক অভিজ্ঞ, হ্যাঁ, সে বিষয়গুলো জি, শেয়ার করতে পারে। শেয়ার করা আসলে যায়। আপনি যে অভিজ্ঞ আমরা জানবো কি করে, আপনি যদি শেয়ার না করেন? শেয়ার না তো করে, হ্যাঁ। গ্রুপগুলো এই হেল্পটা হ্যাঁ, জি, করে, জি, সেল করাতে সাহায্য সাহায্য করে। করে। তো আমি বলবো দর্শক, গ্রুপের প্রয়োজনীয়তা আছে, আছে, আছে। তবে আপনার কোন গ্রুপে প্রয়োজনীয়তা আছে ওটা আপনি বুঝবেন, সেই গ্রুপেই আপনি অ্যাড হবেন যেটাতে আপনার লাভ আছে, বা আপনার পণ্যর সেল আছে, বা আপনার পরিচিতি বাড়ে। আপনার সাথে রিলেটেড না এমন কোন গ্রুপে অ্যাড হয়েন না, কারণ অনেকে কিন্তু প্রতারণারও শিকার হয়েছে। জি। মানে অন্যরকম গ্রুপ যেগুলো আমি অন্যরকম গ্রুপ। দেখবো যে না, এটা আমার সাথে যাচ্ছে না, যাচ্ছে না তখন আমি সেটা। লিভ নিয়ে নিব। হ্যাঁ, তো লিভ থাক নিয়ে নেব। থেকে গন্ডগোল করার তো কোনো দরকার আমি নেই। একটা গ্রুপে ছিলাম, মানে সেখানে অনেক নিয়ম কানুন আবার ইয়ে করা, মানে অনেকগুলো গ্রুপ থেকে আমি লিভ নিয়েছি নিজে নিজে। এত নিয়মের মধ্যে এত আসলে থাকা নিয়মে যায় না, বেড়াজালে থাকা আসলে যায় না। যেহেতু সমস্যা। আমি অনলাইন আমি বিজনেস করবো, আমি স্বাধীন, কিন্তু বিজনেস উদ্যোক্তা মানেই তো স্বাধীন, উদ্যোক্তা মানে উদ্যোক্তার স্বাধীন, অর্থটাই তো অনেকে বিজনেস বোঝে না। মানে হচ্ছে স্বাধীন, আর উদ্যোক্তা মানে তো স্বাধীন, তাতে অবশ্যই, কোনো ইয়েই নেই। এই যে নিষেধ, এর সাথে মিশো না, ওই গ্রুপে আমরা যাবে যাইও না, না। ওর সাথে কথা বলবে না, এরপরে এটা কিন্তু করা গ্রুপেরও যাবে কিছু না। নিয়ম কানুন, সেগুলিও কিন্তু মানে ঝামেলা করে। হ্যাঁ, এত স্ট্রিক্ট থাকলে হয় না, কারণ মানুষ মাত্রই কিন্তু ভুল হবেই, হতেই পারে, এটাই হ্যাঁ, স্বাভাবিক। সেটাই। হ্যাঁ, তো আপনি তো একজন সফল উদ্যোক্তা, অনেক দিন ধরেই কাজ করছেন, তো আসলে তো এত সহজ না সফলতা। সহজ তো না আপু। তো কি কি বাধা ছিল এবং এগুলো কিভাবে পেরিয়ে বাধা এসেছেন? আমার ক্ষেত্রে তো, আমি আমার মানে আমি আমি পুরোটাই বলি। শুরুতে আমার হাজবেন্ড কিন্তু প্রথমেই আমাকে এই ড্রেস নিয়ে কাজ করার জন্য, আমাকে, আমি কিন্তু চাকরি বাকরি করতে পারবো না বললাম তো আমি, যে কারণে কিন্তু বলছে দেখো কিছু যদি করতে চাও তাহলে এটা করো। সেভাবে কিন্তু আমার ওই শোরুম খোলা হয়েছিল, কিন্তু শোরুম খোলা হলেও আমি সেভাবে কিন্তু আসলে মানে পারিনি, সফল হতে পারিনি। তো সেখান থেকে আমি মানে করোনাকালীন একটু স্টপে ছিলাম। তারপর আবার করোনাকালীন সময়ে আবার নতুন করে শুরু করলাম 2020-এর সেপ্টেম্বরে আমার এই পেজটাকে চালু করলাম, এবি কালেকশন পেজটাকে। তারপরে তারপর থেকে তো এই যে চলছে আর কি। এই আর কি কি সমস্যা ফেস করি সেটা হচ্ছে, আমরা যেহেতু ছোটখাটো উদ্যোক্তা, আমাদের কিন্তু মূলধন কিন্তু অনেক বড় একটা সমস্যা।
মূলধনটা কিন্তু মূলধন আমি মানে অনেক বেশি সমস্যা মনে করি, আমার ক্ষেত্রে হয় আর কি, অনেক বেশি হয়। তো এটা একটা অনেক বড় সমস্যা। আর হচ্ছে এই সময় বের করা। আমি যেহেতু হাউস ওয়াইফ, তারপরে আমি উদ্যোক্তা। হাউস ওয়াইফ, আমার রান্না বান্না, আমার মানে বাচ্চা দেখা, ঘরের সমস্ত ঘরের দায়িত্ব সমস্ত পালন দায়িত্ব পালন করে করে যে এই সময়টা পান সেই সেটা। সময়টা নিয়ে আমি মানে গ্রুপে সময় দিই। এরপর আমাদের আমাদের অনলাইন উদ্যোক্তাদের একটা এক্সট্রা কাজ হচ্ছে ছবি তুলে সুন্দর করে প্রেজেন্টেবল ছবি দিয়ে এটাও কিন্তু জন্য সময় দরকার। সময় দরকার কিন্তু আমার, তাই না? হ্যাঁ, এটা এটা তো আসলে সময় অনেক দরকার। সময় লাগে, হ্যাঁ এটা আমরা বুঝি না। হ্যাঁ, বাস হয়ে গেল, কিন্তু আসলে হয়ে গেল না, হয়ে গেল এটা না। হয়ে গেলাতে হয়। হ্যাঁ, মানে হয়ে এটা যে কি হওয়াতে হয় হওয়াতে হয়। অনেক কষ্ট করে। ওই ছবিটা পারফেক্ট কালার আসলো কিনা, তারপর পারফেক্ট ইয়ে আসলো কিনা, বা সুন্দর হলো কিনা। কালারটা অনেক ইম্পর্টেন্ট। কালারটা অনেক ইম্পর্টেন্ট। কিছু কিছু কালারের এক্সাক্ট কালারটা আসতে চায় না। এটাই মানে তখন এটা আবার ওই আমাদের যে সেল এক্সপার্ট করা। করলে হুম, কাস্টমার আবার বলে যে না, আমি তো এই কালারটা এই কালার দেখিনি, এটা দেখেছি। কেন হ্যাঁ বাস্তবে হ্যাঁ হ্যাঁ, অন্যরকম। বাস্তবে তখন আমার আবার ক্ষেত্রে রিটার্ন হয় কি, চলে আসে। আমার আমার ক্ষেত্রে কি হয়, রিটার্নও আসেনি, ছবির সাথে সামনাসামনি ভালোই হয়। আপনার ফটোগ্রাফি থেকে বাস্তবের ফটোগ্রাফি থেকে, প্রোডাক্ট বা বেশি। ফটোগ্রাফার যদি সুন্দর হয় তার হ্যাঁ, সাথে বাস্তবে আরো বেশি সুন্দর হয়, তাহলে তো এরকম এটা একটা আপনার জন্য প্লাস প্লাস পয়েন্ট। পয়েন্ট হ্যাঁ, বলা যায়। অবশ্যই। আমাকে তাহলে এই নসীন আপু যে অনেকদিন বলছে যে আপু ছবি ভালো করে তোলার জন্য আমি অনেক নিজেকে ইয়ে করি, আর অন্য একজনকে দিয়ে ছবি তোলানো, সেই ইয়েটা আসলে হয়ে উঠতেছে না, পারছি না আমি আসলে। সে সময় বা সুযোগ কোনোটাই আমি আসলে পারতেছি না। আমি সময়কে না, আপনি ওইভাবে নিতে পারছেন না না। সময় ওইভাবে তো করতে পারছি। পণ্য স্টক করতে গিয়ে কি কোনো ধরনের বাধার সম্মুখীন ওই যে বললাম হয়েছেন? বাধা মূলধন, ও, মূলধনটা বড় মূলধনটার জন্য। বড় একটা সমস্যা। আর হচ্ছে পণ্য রিলায়েবল ভেন্ডরটা। আমি আমার পণ্যের ব্যাপারে ভীষণই খুঁতখুঁতে। মানে আমি কিন্তু যখন থেকে আমি বিজনেস শুরু করেছি তখন থেকে আমি কিন্তু অন্য কেউ গিফট করলে শুধু, কিন্তু আমি কিনে কোনো ড্রেস পরি না। আমার পেজের ড্রেসই কিন্তু আমি অলওয়েজ পরি। আচ্ছা, এটা তো সবসময় ভালো। নিজের একদম প্রোডাক্টকে নিজেই মানে কি আমি বলে, প্রমোট করি, নিজেই প্রমোট করি, জি, নিজেই মডেল। নিজেই মডেল। আমার প্রোডাক্ট কিন্তু সেটাই। আমি তখন থেকে কিন্তু কোনো কেনা দাম না, কেউ গিফট করলে আলাদা। আর কেউ গিফট করলে আমার বোনেরা জানে আমার আমার তোর তুই তোর পেজ থেকে একটা ড্রেস নে, আমি পেমেন্ট করে দেবো, এমন হয় আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার রিলেটিভসরা আমার ভীষণ হেল্প করে, আমার ফ্যামিলির ভীষণ সাপোর্ট পাই। আমার আম্মা, আমার বোনেরা, আমার ভাইয়ের বউয়েরা, আমার মামি, মোটামুটি সবার মানে সাপোর্ট আছে, সাপোর্ট ফ্যামিলি আছে, সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট আছে। আছে। ফ্যামিলি সাপোর্ট থাকলে অনেক দূর হ্যাঁ আগানো হ্যাঁ, যায়। ফ্যামিলি সাপোর্ট আছে, হ্যাঁ, ওরা এটা আমার একটা মানে নারীর জন্য অনেক হ্যাঁ হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আমার ফ্যামিলি সাপোর্ট আছে আমার। তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন, জি জি, সমস্যা ইনশাআল্লাহ। নেই। তো দোয়া আপনার করবেন সবাই। হচ্ছে মানে এই উদ্যোক্তা জীবনের আসলে গল্পটা কি, কিভাবে এটা হলো? গল্পটা হচ্ছে আমার মানে চাকরি বাকরি করব, এটা একটা ইচ্ছে ছিল অনেক আগে থেকে, টিচিং প্রফেশনে যাব। তারপরে আমার আবার একটু গানের দিকে ঝোঁক ছিল, তাই, গানও তাহলে আজকে শিখেছি। কিন্তু একটা গান শুনবো। গানও শিখেছি। দর্শক, আমরা আপুর কাছ থেকে গান শুনবো। তো গানের দিকে ঝোঁক ছিল, তো গানটা আমি কিন্তু একদম কন্টিনিউ করেন না? না সুন্দর করে কিন্তু রেডিওতে অডিশনটা খুব সুন্দর হয়েছে, একদম ওস্তাদ দিন নিয়মিত একদম রিহার্সাল করে। তারপরে খুব শর্ট টাইমের মধ্যে বেবি চলে আসে, এই আমি আটকা পড়ে যাই। ঠিক আছে, আটকা পড়ে যাওয়ার পরে রেডিও ইয়েটাতে কি আসছে, ইয়েস অর নো আমি জানি না, খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। টেলিভিশনেও দিয়েছি আমি অডিশন, কিন্তু আসলে টেলিভিশনটা একটু ইয়ে ছিল, অপরিপক্ক ছিল। যাই হোক, রেডিওটা খুব ভালো মতো দিয়েছি, কিন্তু আসলে এরপর খবর নেওয়া হয়নি। বাসা চেঞ্জ করে ফেলছে যে চিঠি আসবে। আমরা একটা গান শুনি, আপনার একটা প্রিয় গান আমাদের দর্শকের উদ্দেশ্যে। ঠিক আছে, এখনই করবো? হ্যাঁ, করেন। আপু কতটুকু করবো, মানে কতটুকু করারই আছে, প্রথম অন্তরাটুকু করি। হ্যাঁ, করেন। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবাই চাইও রে বন্ধু, দাগা দিবাই চাইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ও বন্ধু রে, ও
সতী নারীর পতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি তেমন ভাঙা নায়ের গুড়া। তুমি নায়ের গোলই হয়ো রে বন্ধু, নায়ের গোলই হয়ো, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ও বন্ধু রে, ও না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয়, প্রেম তরুণী ভাসাইলাম নামে দয়াময়। তুমি দয়াময়ী হয়ো রে বন্ধু, দয়াময়ী হয়ো, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বুকের ভিতরে রয়ো রে বন্ধু, বুকের ভিতরে রয়ো, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। বাহ, চমৎকার চমৎকার। দর্শক, এত সুন্দর ধন্যবাদ। গান, আমি তো পুরা অন্য একটি রাজ্যে চলে গিয়েছিলাম, গানের রাজ্যে। আপু চমৎকার, আপনি এটা কন্টিনিউ করেন, এত সুন্দর কণ্ঠ আপনার, এটা আসলে আপনার কন্টিনিউ করা উচিত। আপনি আবারও নতুন ভাবে আসেন সবাই বলে, গান আমি নিয়ে। আসলে বাসায় ঢুকলে বুঝছেন আর পারি না, মানে বাসার যে চাপ কাজের, বাসার যে চাপ, মানে হ্যাঁ এটা আসলে সব নারীদেরই থাকে যারা হাউসওয়াইফ আমার আছেন। এক্সট্রা চাপ, তো ওইটাই হ্যাঁ হলো গিয়ে সেটাই বেশি বুঝতে সমস্যা। পেরেছি। তো আসলে এই অনুপ্রেরণাগুলো কার কাছ থেকে পান? এই উদ্যোক্তা লাইফ প্লাস গান, এই যে সব গানটা কাজ আমার নিজের করছেন। সম্পূর্ণ পছন্দের একটা জায়গা, আমার আপনি- ভালোবাসার জায়গা। আমি আচ্ছা মানে আচ্ছা, আমি কি বলবো, রান্না করতে গেলেও গান করি, আপনার সব কণ্ঠ জায়গায় তো চমৎকার, আমি সব ম্যাজিক। জায়গায় গান করি আপু। আমি রান্না করতে গেলে এমনও আছে যে আমি আমার রান্নাঘর আর আরেকজনের বাসায় দোতলা, ওদের বেডরুম, ওরা চুপ করে বসে আমার গান শুনে, বলে যে আর অনিন্দ, আমার ছেলে, বড় ছেলের নাম অনিন্দ, আর অনিন্দ আমার ভাবির গান শুনছি বসে বসে, এই সেই সামনে দেখা হলে পরে মোটামুটি আমার আশেপাশে সবাই জানে আর কি, বাথরুমে গেলেও গাই, এই সব জায়গায় সবসময় রান্না করতে মানে গেলেও গাই। গানকে তো ভালোবাসেন, আপনার গান হৃদয়ে আমি ধারণ করা। হৃদয়ে ধারণ করে একদম। হ্যাঁ সেটাই, হৃদয়ে যে ধারণ করা যেগুলো থাকে, মানুষ থাকুক, গান থাকুক, ভালোবাসা ভালোবাসার একটা থাকুক, জায়গা, সেটা আসলে আহ, চলেই আসে। হ্যাঁ চলে আসে। আমি যে এটা আপনি ফেসবুকে, না চাইলেও চলে আসবে। ফেসবুকে আমি আমার ফেস দেখাই না, কিন্তু ওই যে আমার হাজবেন্ড আবার টিভি অ্যাক্টর, আচ্ছা আচ্ছা, কি নাম ওনার? দেখে আপনাকে, উনি আচ্ছা হ্যাঁ, ওনাকে তো আমি চিনি। উনি হচ্ছে, আচ্ছা, তিনি বিভিন্ন ভাইয়ার জায়গায়, নামটা বলেন। ওনার নাম হচ্ছে আমিন আজাদ। আমিন আজাদ, টিভি অ্যাক্টর উনি। তো ওনার ওনার ওয়াইফ। তো আচ্ছা আবার ওই বিভিন্ন শুটিং স্পটে গেলে পরে বলে যে তুমি ভিডিও করো, হুম, ভিডিওর মধ্যে আমি গান বসাই দেবো আর কি। আচ্ছা তো ওইভাবে করে কিছু রিলস এর মাধ্যমে আমার গান গানগুলো যাতে করে সবার শুনতে পায় আর কি, শুনতে পাই। ওইভাবে করে আর কি। ওটা 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 চালু রাখছি, এমনি তার পাচ্ছি না। এমনি এমন অবস্থা হয়েছে, মানে হয়েছে যে স্কুলেও, ছেলেদের স্কুলে, বাচ্চাদের স্কুলেও, বাচ্চারা যে স্কুলে পড়ে ওই স্কুলেও যে কোনো প্রোগ্রামে আসেন, অন্তরাম মনিন্দ্রাম আসেন, আপনার গান করেন। আমি বলছি, মানে কি আপনি আগে বলছেন আমি গান করবো, গান করতে সবাই জানে আপনার বলে কণ্ঠে কি, জাদু আরে আছে, আপনি তো যেখানে গানের দাঁড়াবেন মানুষ, আপনার তো বলতে রেডি পারবেন। থাকে সবকিছু। হ্যাঁ আমি সবাই আবার কিন্তু আমি এটাই আবার কি ধারণা করেছিলাম, করে। যে জানি তো গান গাইতে বলবে, তো আমি আবার দুইটা গান ওই যে আগে থেকে একটু লিরিক্সটা মুখস্থ থাকে না, হ্যাঁ সুরে কোনো সমস্যা নেই, তো লিরিক্সটা আমি আবার ওই ইয়ে করে রেডি করে নিছিলাম। তারপর দেখ গাইতে গাইতে পারছি। তারপর ওই ওখানকার যে মহাসচিব, উনি উপর থেকে শুনে নিচে নামছে, এর মধ্যে আবার এফাকে আমরা আবার বেরিয়ে গেছিলাম কাজে। আরে কে গান গাইছে, কে গান গাইছে, গান কে গাইলো একটু আগে শুনে, দেখে তাকে দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই। আমি তো একটু কাজে চলে গেছি। তারপর যাক, পরে ভাবে বলতেছে যে আপনাকে তো খোঁজাখুঁজি করছে মহাসচিব স্যার, কে গান গেয়েছে তার একটু দেখতে যায়, তার চেহারা তো চিনে, তারপরও এই আর কি। তো যাই হোক, এভাবে চলছে আর কি। না, অনেক সুন্দর। তো আপু আসলে জীবনের কোন পর্যায়ে এসে আপনার মনে হলো যে না, আমার কিছু একটা করতে হবে? আপনার টার্নিং পয়েন্টটা? আমার টার্নিং পয়েন্ট হলো গিয়ে, আমার তো একদম যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে আমি কিছু না কিছু করার আমার ইচ্ছা ছিল। আমার মানে কথাটা হয়তো ফানি শোনাবে, আমি শুরুতে নাচের দিকে আমার ঝোঁক ছিল, রুমঝুম হতো যে রুমঝুম নাচ করবো। আব্বা একটু হুজুর টাইপের, তো গেলাম, ওখানে তো যাওয়া হবে না। আম্মা বলছে না বাবা, তোমাকে তো দিবে না, তুমি এসব বাদ দাও, গেলাম। তারপরে আচ্ছা গানের দিকে গেলাম আর কি, গান একটু বড় হয়ে শিখছি, কারণ বলবো না ফ্যামিলি রেস্ট্রিকশন,
তারপর যখন গানটার দিকেও ইয়ে হলো না, তারপরে টিচিং প্রফেশন আমি বিএড করার জন্য বললাম কিছু না কিছু করার, তারপর ঠিক আছে এগুলো কিছুই হলো না, ওকে ফাইন, তাহলে পার্লার দেই বা বুটিক্স, এইভাবে করে করেই আসছি। তো একটা পর্যায়ে এসে তো আমি তো ঘ্যান ঘ্যান করতাম শুধু আমার হাজবেন্ডের সাথে, বড়োর সাথে, যে এই চাকরি করবো বাচ্চা কাচ্চা রেখে এটা আবার আরেকজনের কাছে রেখে যাবো, কে আছে আমাদের ফ্যামিলি সাপোর্ট ভাবে করে নাই। তো তার চেয়ে তুমি ইয়ে করো, বাসায় বসে করা যেমন কিছু করো। আমি তাহলে পার্লার দেখবো না, পার্লার একটু এক্সপেন্সিভ, তারপর ওখানে মেয়েদের ম্যানেজ ট্যানেজ করার ঝামেলা আছে, তাহলে তুমি এক কাজ করো, এটা করো। তো আমি আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন ঠিক আছে। এইভাবে করে আমার আসা, টার্নিং পয়েন্ট এভাবে করে আসা। ওর অনুপ্রেরণায় বলতে হবে, ওই আসলে অনেক অনুপ্রেরণা, এবং ও কিন্তু অনেক সাপোর্ট করে। হ্যাঁ, তা তো অবশ্যই। এই ব্যাপারটাই তাহলে করতে পারতাম না। আপনি যদি এই বিনা আপা না হতেন তাহলে কি হতেন? আমি বোধহয় অ্যাক্টর হতাম, বোধ হয়, বা সঙ্গীত শিল্পী হতাম। মানে আমার অ্যাক্টর মানে অ্যাক্টিংটা কঠিন মনে হয়, কিন্তু আমি সঙ্গীত শিল্পী হতাম, এটা একদম মনে হয়, যদি আমার বাধা বিপত্তি না থাকতো ফ্যামিলি থেকে, যেটা সত্যি কথা আপু। বুঝতে পেরেছি। তো মিডিয়া লাইনে থাকতাম আগে, সোজা কথা। তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? না, আমার বিজনেস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আমার বিজনেসটাকে এমন এক জায়গায় দেখতে চাই, মানে আরো সফলতার দিকে এগিয়ে যেতে চাই আমি আমার বিজনেসটাকে নিয়ে। আরো মানে আরো অনেক ফ্যান ফলোয়ার হোক, অনেক এই কি বলবো যে মানে আমার কাস্টমার অনেক বেড়ে যাক, আমি আমার এটাকে নিয়ে ওই পর্যায়ে যেতে চাই। আসলে স্বপ্ন আসলে অনেক দূর স্বপ্ন নাই, মোটামুটি স্বপ্ন আসলে স্টেপ বাই স্টেপ এসে যাবে, যখন আসবে তখন দেখবো। আমি এত স্বপ্ন আসলে মানে অনেক স্বপ্ন বিলাসী না, না না, অনেক দূর স্বপ্ন আমি দেখতে চাই না, কারণ কি সব স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে না, এবং যখন হবে না তখনই কিন্তু কষ্ট পাবো। এজন্য এক্সপেকটেশনটা অত রাখতে চাই না। বুঝতে পেরেছি। আপনি আসলে একটা বাস্তবিক মানুষ। জি, আমি একদম ছোটবেলা থেকে বাস্তববাদী একজন, একদম বাস্তববাদী, মানে যেটা বাস্তব ওইটাই বলেন। আপনি কোনো মানে এটা না যে না আমি ওটা হব বা হতে পারি সেটা না, আমি এটাই, মানে আপনি এটাই, আমি যে যেমন আছে এমনই চলতে চাই, হয়তো একটুখানি যতটুকু পারবেন, মানে কি বলে যে গ্র্যাজুয়ালি তো একটা জিনিস উঠতে থাকে, তাই না? তো গ্র্যাজুয়ালি যেভাবে উঠবো সেভাবে উঠবো আর কি। একদম স্বপ্ন দেখে আমি একদম করে টোরে করলাম, আসলে ওটা হয় না। কারণ কি উপরওয়ালা আছে না একজন, উনি সবচেয়ে বড় উত্তম মানে পরিকল্পনা করেন। আমি আর আপনি যত পরিকল্পনাই করি না কেন, ওটা বাস্তবায়ন হবে না, তার হুকুম। আমি একদম ভাগ্য এবং আল্লাহকে অনেক বিশ্বাস করি। সেটাই তো আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তা সাফল্য? না, আমার খুব ভালো লেগেছে, সেজন্য বললাম তো আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা দেখবে 21শে সংবাদ না, ওনাদেরকে ধন্যবাদ জানাবো, যারা কাজ করছে, যারা মানে ক্যামেরার পিছনে কাজ করছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে আমি হচ্ছে মানে দেশীয় পণ্য নিয়ে কাজ করি। আপনারা আসলে বিদেশি পণ্যের পিছনে না দৌড়ে আসলে দেশীয় পণ্য কিনে আপনারা দেশটাকে এগিয়ে নিয়ে যান। আমি এটাই আমার মেসেজ থাকবে, এটাই। অবশ্যই দেশীয় সবার আগে দেশ সবার আগে থাকবে। দর্শক, আমাদের কনসেপ্ট। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিলেন আমাদেরকে। আবারও নতুন কোন আয়োজনে আপনার সাথে দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ। উদ্যোক্তারা সবসময় সম্মানিত আমাদের কাছে। জি জি, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেইল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতায় নারীর জীবন ভরে উঠুক, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।